আজ গা ঝাড়া দিয়ে আপনের হাত সরিয়ে দিল, পিহুর দিকে তাকালো। পিহুকে নিশ্চুপ দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। পথিমধ্যে মায়ানের সাথে দেখা হলে মায়ান ওকে ধরে। কি হয়েছে ভাইরা ভাই, এমন রেগে আগুন হয়ে কোথায় যাচ্ছ? আমি খুন করে ফেলবো। কাকে? ওই আপনকে। আমার বউকে নিজের বউ বানাতে চায়, বেটার সাহস কত! আগে খুন করব ওই শ্বশুরকে, তারপর শ্বশুরের ঠিক করা জামাইকে। আয় হায় ভাইরা ভাই, আমি একজন পুলিশ অফিসার। আমার সামনে এসব খুনোখুনির কথা বলো না। কেন? এটা বরং সুবিধা। ওদের মারবো আমি, আর কেসটা ক্লোজ করবে তুমি। আমার জন্য এতটুকু তো করতেই পারবে, তাই না? পাগল হয়ে গেছো? যাই হোক, আমি দেখছি ব্যাপারটা, তুমি এত চিন্তা করো না। আরে আমি আসি তো, চিল করো ভাইরা ভাই। ভাইরা ভাই যেখানে আপদ নেই সেখানে। এখন আপনও থাকবে না। আজকে পিহুকে রিলিজ দেবে। পিহুর অসুস্থতার জন্য বিয়ের দিন পিছিয়েছে। আজ রিলিজ দেয়, আর 2 দিন বাদে বিয়ে। যদিও পিহু এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তৌসিফ আজের ভয়ে আগেই বিয়েটা সেরে ফেলতে চাইছে। মায়ান অনেক বুঝিয়ে আজকে একদিন পিহুর থেকে দূরে সরিয়ে রেখেছে। এখন বিয়ে ভাঙার একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। পিহুকে হসপিটাল থেকে তৌসিফ মায়ান নিতে গেছে। আপন কাজ সেরে সোজা হসপিটালে চলে আসবে। শ্বশুর আব্বা ওই আপদটা না গেলে হতো না। না মানে শালির জন্য আমরাই যথেষ্ট, আবার ওকে যেতে হবে কেন? ওর নাম আপদ নয়, আপন। আর তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তুমি চুপচাপ ড্রাইভ করো। স্পেলিং মিস্টেক, হে হে হে। মায়ানের হাসিতে তৌসিফ বিরক্তির মুখ ঘুরিয়ে নেয়। মায়ান আয়নায় তাকিয়ে মুখ ভেঙচি কাটে। মায়ানরা পৌঁছেই দেখে আপন আগেই চলে এসেছে। এই প্রথম মায়ান আপনকে দেখল। নার্স পিহুর জামা কাপড় দিয়ে গেলে ও তৈরি হয়ে বেরিয়ে আসে। আপন আগবাড়ি ওকে ধরতে যায়, অমনি মায়ান গিয়ে আপনের সামনে দাঁড়ায়। চোখ পাকিয়ে গোল গোল ঘুরে ঘুরে আচমকাই বলে, এই তুই সেই গুলিস্তানের চোরটা না, যে আমার মানিব্যাগ চুরি করেছিলি? এই আমার মানিব্যাগ ফেরত দে। গুনে গুনে পাখিওয়ালা 2টা একটা 2 টাকার নোট কসকসে আর 5টা 1 টাকার আদলি ছিল, এখনই ফিরিয়ে দে। আমার 12 বছরের পুরনো ওয়ালেট, একদম নতুন চকচকে, আরও 12 বছর চলবে। আপন কিছুই বুঝতে পারছে না, বিষয় নিয়ে বলে, ব্রো হু আর ইউ? আমি কোনো মানিব্যাগ নেইনি। আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয়? অফকোর্স, কজ আই এম এ পুলিশ। পুলিশের নজরই বলে দেয় কে চোর আর কে বাটপার। তুই তো আস্ত একটা বাটপার, দে বলছি। মায়ান, কি হচ্ছে কি? আপন, ও আমার বড় মেয়ের জামাই, একটু মজা করতে পছন্দ করে, কিছু মনে করো না প্লিজ। নো নো আঙ্কেল, ইটস ওকে। আমরা ভাইরা ভাই মিলে আসর জমিয়ে দেব। আই লাইক ইউ ব্রো। মায়ান মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলে, আই ডোন্ট লাইক ইউ ব্রো। ভাইরা ভাই তো আমার একটাই, আজ রাইয়ান। তার জন্য তোকে ছাঁটাই করতে যা যা করা লাগে আমি সব করব। তৌসিফ পিহুকে নিয়ে গাড়িতে বসায়। আপন ওর পাশে বসতে লাগলে মায়ান হাঁক ছেড়ে বলে, একজন সামনে এসো, নয়তো আমার নিজেকে ড্রাইভার বলে মনে হবে। আমি আসছি। মায়ান বিরক্ত হলো। ওর প্রেমে বাঁধ দেয়া শ্বশুর দিব্যি আরেকজনের সাথে মেয়েকে একাকি ছেড়ে দিচ্ছে। এজন্যই বোধহয় লাভ ম্যারেজ না করে মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ করে। শালা শ্বশুর শাশুড়ি আদর আপ্যায়ন, সাথে প্রাইভেসি ফ্রি। আপনি বুড়ো মানুষ পেছনে থাকুন। এই আপন তুমি এসো। আপন না চাইতেও সামনে গিয়ে বসে। একদিক থেকে ভালো হলো, মায়ানের সাথে ভাবজমি নেওয়া যাবে। কিন্তু হায়, যে মায়ান সবসময় বক বক করে মাথা খারাপ করে দেয়, সে আজ মুখে কুলু পেটেছে। আপন এটা ওটা জিজ্ঞেস করছে, কিন্তু মায়ান টু শব্দ পর্যন্ত করছে না। বাড়ি ফিরতে প্রিয়তা পিয়ালি গাড়ির আওয়াজে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। মায়ান নেমে আসে। তৌসিফও নেমে পড়েছে। পিহুর পেটে অল্প ব্যথা ছিল। সিঁড়ি বেয়ে উঠতে লাগলে পেটে চাপ লেগে ব্যথা বেড়ে যায়। তৌসিফ মেয়ের হাত ধরে নামায়। আপন আকবাড়ি বলে, আঙ্কেল দিন, আমি ওকে নিয়ে যাচ্ছি। মায়ান দিল না। তৌসিফের হাতটা এগিয়ে দিতে মায়ান ধরে ফেলে। কিছুটা রাগ নিয়ে বলে, আগে বিয়ে করে অধিকার নাও, তারপর হাত ধরতে এসো। আর শ্বশুরমশাই প্রেম পছন্দ করেন না, অথচ অবিবাহিত মেয়ের হাত আরেকটা ছেলের হাতে দিয়ে দিচ্ছেন। তৌসিফ ইতস্তত করে বলে, ওদের বিয়ে ঠিক হয়ে গেছে।
এতদিন যখন অপেক্ষা করেছে আর একটু অপেক্ষা করুক, আমার শালিকে না হয় তার দুলাভাইয়ের রাস্তা পার করাবে। কি শালিকের সমস্যা নেই তো? পিহু আস্তে করে মাথা নাড়ায় ও নিজে আপনের সাথে যেতে অস্বস্তি ফিল করছিল। মায়ান আস্তে করে ওকে পাজা কোলে তুলে নেয়। পিহু টাল সামলাতে মায়ানের গলা জড়িয়ে ধরে। মায়ান চলতে চলতে বলে, ধরে নাও তোমার বিয়েতে তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি আমি। জানি সেই সুযোগ হবে না, তাই আগেই শখ পূরণ করে নিলাম, শুধু ভাইরা ভাইয়ের হাতে তুলে দিতে পারলাম না। হতাশ হচ্ছ? সব চেষ্টা সমাপ্তি হবে। কখনোই না। মায়ান রেজা কখনো হারতে শেখেনি। আমি বলেছি হাতে তুলে দিতে পারবো না। কনের হাত বর নিজেই ধরবে, সেখানে আমার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আমি তো তোমার কোলে চড়েই বিয়ের গাড়ি পর্যন্ত যাব দুলা ভাই, ভুলে যেও না। আমি কিন্তু তোমার জুতো চুরি করতে পারিনি। চলো, তোমার জন্য না হয় আরেকবার বিয়ে করে নেওয়া যাবে। আর একটা বিয়ের আয়োজন করতে হবে নাকি? না, আগে তোমারটা হোক। চলো, অপেক্ষায় থাকবো। মায়ান পিহুকে নিয়ে গিয়ে একদম ওর রুমে রেখে আসে। আসার সময় শাসিয়ে বলে, একদম ওই আপদটাকে নিজের কাছে ঘেঁষতে দেবে না। তুমি আজ রায়ানের আমানত, আর আমি সে আমানতের পাহারাদারিতে আছি। এত ভালোবাসা সবই তোমার জন্য আমার প্রিয় শালী। এবার রেস্ট নাও, তোমার মা বোন এলো বলে। বলতে বলতে দুজনে এসে হাজির, হাত ভর্তি খাবার। পিহু মায়ানের দিকে তাকিয়ে করুণ মুখ করল। মায়ান ঠোঁট উল্টে বোঝালো ওর কিছু করার নেই। পিহু হতাশে বেডের সাথে পিঠ এলিয়ে দেয়। দেখতে দেখতে পিহুর বিয়ের দিন ঘনিয়ে এলো। বাড়িতে লোকজন আসা শুরু করে গেছে। বাড়ি সাজানো হচ্ছে বড় হাঁড়িতে। আত্মীয় স্বজনদের জন্য রান্না চড়ানো হয়েছে। তৌসিফ এইসব বিষয়ে মায়ানকে মোটেও বিশ্বাস করে না, তাই তো সবটা নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছে। মায়ান শ্বশুরের কাজকর্মে ক্ষুব্ধ। পণ করেছে বিয়ে বানচাল করেই ছাড়বে, প্রয়োজনে শালিকা নিয়ে পালানোর মতো দুঃসাহসিক কাজ করবে, তবু কিছুতেই ওই আপদের সাথে পিহুর বিয়ে হতে দেবে না। এই ভিলেন, এদিকে এসো। মায়ান পিহুর রুম হয়ে যাচ্ছিল, তখনই পিহু ডাকলো ওকে। মায়ান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আবার নতুন কি ফোন দিয়ে আসছে বলো তো? তা জেনে তুমি কি করবে? ভিলেন বলো না আমাকে। ভিলেন যা করে আমিও তাই করব। ভিলেন তো অনেক ক্যাটাগরির হয়। তুমি কোন ক্যাটাগরির? বিয়ের মঞ্চ থেকে কনেকে পালিয়ে নিয়ে যাওয়া ক্যাটাগরির। এতে অবশ্য তোমার বাপের চোখে ভিলেন হলেও পুরো জাতির কাছে আমি হব প্রকৃত হিরো। কি নিয়ে কথা হচ্ছে দুজনার? ট্রে ভর্তি ফল নিয়ে এসে প্রিয়তা পিহুর কোলের ওপর দিয়ে জিজ্ঞেস করে। পিহু চোখ পাকিয়ে বলে, এগুলো তোর খাওয়ার দরকার, আমার না। জি না, এখন আমার থেকেও এইসব তোর বেশি প্রয়োজনীয়। গায়ে রক্ত নেই, চোখ মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। মায়ান ফট করে বলে, ভাইরা ভাইয়ের সাথে বিয়েটা হতে দাও, তখন গাল অটোমেটিক লাল হয়ে যাবে। পছন্দের মানুষকে পেয়ে গেলে সবার চেহারাগুলো করে। তোমার বাপকে বলে আপদটার সাথে বিয়ে ক্যান্সেল করা আপদ। প্রিয়তা বুঝতে পারল না। পিহু হেসে উঠে বলে, আপনকে তোর বর আপদ ডাকে আপু? যাই হোক, নামটা কিন্তু আমার পছন্দ হয়েছে বলে হাসলো আবার। হাসি থামিয়ে ফল শেষ কর। আম্মু এসে যদি দেখে একটা ফল অবশিষ্ট আছে, তাহলে তোর কপালে অনেক বকা আছে পিহু। পিহু অসহায় চোখে মায়ানের দিকে তাকায়। অসুস্থ হওয়ার পর থেকে খাবার দাবারের এই মহাবিপদ থেকে মায়ানি রোজ ওকে বাঁচিয়ে দেয়, ওর হয়ে বাকি খাবারগুলো খেয়ে। আজ মায়ান দয়া দেখালো না, মুখ ঘুরিয়ে নিল। পিহু আদুরে গলায় ডাকে, আমার ভালো দুলা ভাই, প্লিজ বাঁচিয়ে দাও না। আমার এতটুকু পেটে এত এত খাবার আটে বলো? তোমার উপকার করে আমার কি ফায়দা? আমার জামের জুতো আমি তোমার হাতে তুলে দেব, চলবে না? স্যাঁ, আমাকে কি তোমার মহিলা বলে মনে হয়? ওইগুলো আমার কাজ নয়। তোমার বোনকে গিয়ে বলো। তাহলে কী চাও বলো? একজনের সাথে দেখা করতে হবে। নিশ্চয়ই আজ আমি দেখা করব না। তুমি কেন বুঝছো না? আমি আজ নয়, তাহমিনা আন্টি। শাশুড়ি আম্মা? বাহ, পুরনো সম্পর্ক এখনো ভুলে যাওনি দেখি। না মানে অভ্যাস হয়ে গেছে তো। উনি কেন দেখা করতে চান? দেখা করলে বুঝবে। কোথায় উনি? তোমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওইখানেই গাড়িতে আছে। বাড়িতে তো আসার জো নেই। যা একটা বাপ তোমার। কথায় কথায় আমার আব্বুকে কেন টেনে আনো বলো তো? তোমার বাপ সিস্টাই এমন যে না চাইতো তাকে টেনে এনে উনি নিজেই ঢুকে পড়েন। এখন কি আব্বু বাইরে আছে? দেখেছো তুমি নিজেও তোমার বাপ কেমন? থামবে তুমি? উপায় বলো।
আমি নিয়ে যাব, শ্বশুরমশাই কাজে ব্যস্ত আছে, লোকের ভিড়ে চলে যাবে, কথা বলে আবার ফিরে আসবে, না হলে সমস্যা নেই, যার বাড়ির জিনিস সেই বাড়িতে চলে যাও। তো আবার শুরু করেছে, না জেনে উনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছে। চলো কথা বলে আসি। মান পিহুকে নিয়ে সাবধানে গাড়ি থেকে বেরিয়ে আসে। তাহমিনা গাড়িতে অধৈর্য হয়ে পিহুর অপেক্ষা করছিল। যখন মায়ানকে পিহুকে নিয়ে আসতে দেখলো, উনি দ্রুত গাড়ির দরজা খুলে দেন। তুমি যাও, কথা শেষ করে ডেকো, আমি আশেপাশে আছি। পিহু তাহমিনার হঠাৎ আগমনের কারণটা বুঝে উঠতে পারল না। ও কিছু বলতে যাবে তার আগেই তাহমিনা মিষ্টি হেসে ওকে ভেতরে আসতে বলে। ভেতরে এসে বসো। পিহু চুপচাপ তাহমিনার পাশে গিয়ে বসলো। তাহমিনার মুখে এখনো হাসি লেপ্টে আছে। শরীর কেমন? জি আন্টি ভালো। আন্টি ভালো? কেমন যেন শোনালো কণ্ঠটা, যেন ক্ষীণ ব্যথার আভাস পেল পিহু। আপনি কেমন আছেন? এই তো জীবন চলে যাচ্ছে। আচ্ছা আমার কথা ছাড়ো, যে জন্য আসা এটা নাও। তাহমিনা পিহুর দিকে দুটো খাম এগিয়ে দিল। সাদা লাল রঙের খাম দুটো হাতে নিয়ে পিহু নেড়ে ছেড়ে দেখতে জিজ্ঞেস করে, এতে কি আছে? বাড়িতে গিয়ে খুলে দেখো। পিহুর কৌতূহল বাড়ল, তবুও তাহমিনার কথা রাখতে তৎক্ষণাৎ খাম দুটো খুলল না। আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে পিহু। তাহমিনার এহেন কথায় পিহু চমকে ওঠে। হঠাৎ আজের প্রসঙ্গ ওঠায় ওর ভেতরে ভেতরে অস্বস্তি হতে লাগলো। আমি চাই না মেয়ে হিসেবে তুমি তোমার বাবার অবাধ্য হও। যেদিন আজ তোমাকে বিয়ে করে নিয়ে আসলো, আমারও মন খারাপ হয়েছিল। সব বাবা মায়ের তো সন্তানের বিয়ে নিয়ে শখ আহ্লাদ থাকে, তাই না বলো? পিহু ধিমি গলে উত্তর দেয়, জি। সে যেই হোক, বাবার অবাধ্য হতে বলছি না, তবে যে সত্যি থেকে তুমি অন্ধকারে রয়েছ, আমি তোমাকে সে আলোর পথ বাতলে দিতাম। সত্যিটা জানার পর তুমি কি করবে এটা তোমার একান্ত নিজস্ব ব্যাপার। আর লাল খামটা তোমার বিয়ের উপহার হিসেবে ধরে নিও। আমি এখন আসছি। বাড়িতে কাউকে না বলে বেরিয়েছি, তো বাড়িতে না পেলে আজের আব্বু চিন্তা করবে। ভালো থেকো। পিহু আনমনে গাড়ি থেকে নেমে আসে। পিহুকে নামিয়ে দিয়েই তাহমিনা ড্রাইভারকে আদেশ দেয় গাড়ি ছাড়তে। গাড়ির আওয়াজ পেতে মায়া এগিয়ে আসে। কথা শেষ? হাতে কি দেখি? না। কেন? উনি বলেছেন বাড়িতে গিয়ে খুলতে। এখন তো আন্টি নেই, খুললে বা কে দেখবে? তাও চলো বাড়িতে, চলো। পিহু বাড়ি ফিরে খাম দুটো খুলতে চেয়েছিল, কিন্তু ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের লোক এসে পড়ায় কাজিন মহল এক প্রকার জোর করে ওকে টেনে নিয়ে যায়। অনুষ্ঠান শুরু হয়েছে সে বিকেলে। এখন রাত 10টা, তবুও থামাথামির নাম নেই। পিহুরে সব অসহায় লাগছে। গায়ে হলুদ করার ইচ্ছে ছিল না ওর। আত্মীয় স্বজনেরা কি বলবে ভেবে তৌসিফ ছোট পরিসরে আয়োজন করেছে। প্রিয়তা হলুদ লেহেঙ্গা পরে সিম্পল সেজেছে। হাতে গাঁদা আর গোলাপ ফুলের তৈরি মালা মায়ান শখ করে নিজ হাতে গেঁথে দিয়েছিল ওকে। এতক্ষণ ও পিহুর আশেপাশেই ছিল, কিন্তু এখন এত কোলাহল নিতে পারছে না। মাথা ধরে যাচ্ছে, তাই চুপচাপ নির্জন জায়গায় বসে আছে। হ্যালো বিউটিফুল লেডি, কি ব্যাপার এখানে একা একা বসে আছো যে? অচেনা কারোর গলা পেয়ে প্রিয়তা ঘাড় ঘুরিয়ে তাকায়। ছেলেটাকে একবার দেখেছে ওর কোনো কাজিন হবে। প্রিয়তা তো আত্মীয় স্বজনদের কাউকেই ঠিকমতো চেনে না। উত্তর দিলে না যে। যাই বলো না কেন, তুমি আর পিহু হুবাহু এক। টুইনদের মধ্যে সত্যি এত মিল সচরাচর দেখা যায় না। প্রিয়তা সৌজন্যতার খাতিরে উত্তর দেয়, আমাদের মধ্যেও বৈসাদৃশ্য আছে। খুব কাছের মানুষ না হলে কেউ বুঝতে পারে না। ছেলেটা আচমকে বসলো ওর পাশে, একটু চেপে বসে বলে, তাই বুঝি? পিহুর তো বিয়ে হয়ে গেল, তোমরা তো টুইন, তাই না? তাহলে তুমি বাদ থাকবে কেন? আঙ্কেলকে বলে আমাদের বিয়েটাও পাকা করে ফেলি চলো। পিহু তো জীবনেও আমাকে পাত্তা দেয়নি, আর ও যা ডানপিটে মেয়ে। এই কেড়ে আমার বউকে বিয়ে করতে চায়। আজকাল দেখি ইপটিজিংয়ের নামে জামাইয়ের হক টিজিং হচ্ছে। একটু এদিক ওদিক হলেই লোকে বউ পটাতে আসে। এটা কে? প্রিয়তা সহজ গলায় বলে, আমার জামাই মায়ান রেজা, পুলিশ অফিসার। পুলিশ কথাটা শুনতেই ছেলেটা তোতলাতে লাগলো। পুলিশ? সরি প্রিয়তা, আমি জানতাম না, সরি। হ্যাঁ, ইটস ওকে, আফটার অল তুমি আমার বাচ্চার মামু বলে কথা। হ্যাঁ, তোমার বাচ্চাও আছে? ইয়েস অফকোর্স। সামনের বার আসলে দেখা করে যেও। ওকে ওকে, সরি। হ্যাঁ দুলাভাই, সরি। ছেলেটা যেতে মায়ান হাত পা ছেড়ে দিয়ে প্রিয়তার পাশে বসে। আজকালকার ছেলেগুলো হয়েছে ছ্যাঁচড়া, মেয়ে দেখলেই চোখ চোখ করতে করতে চলে আসে। ঠিক আছে, চলে গেছে তো, জানতো না তাই।
তাই কি? হ্যাঁ। আর এই তুই প্রিয়তার পেটের দিকে আঙুল তুলে বড় হচ্ছিস না কেন? আশ্চর্য, আপনি ওকে বকছেন কেন? ওরই তো দোষ। আজ তোমার পেট ফুলে থাকলে ওই ছেলেটা তোমাকে বিয়ের প্রপোজাল দিতে পারতো। এই তোমার পেট কেন ফুলছে না? মায়ান, সবে 3 মাস, এত তাড়াতাড়ি পেট ফুলবে না তো। তাহলে কতদিন অপেক্ষা করতে হবে? আরও 1.5-2 মাস। ততদিনে আরও কতজনের প্রপোজাল পাবে হিসেব নেই। নো রিক্স মায়ান রেজা, ডু সামথিং। মায়ান আশেপাশে কিছু খুঁজলো। একটা বাচ্চার হাতে কিছু বেলুন দেখে মায়ান বাচ্চাটার কাছে যায়। ইনিয়ে বিনিয়ে একটা বড় বেলুন চেয়ে নেয়। প্রিয়তা এটা ভেবে খুশি হয় মায়ান ওকে বেলুনটা গিফট করবে, কিন্তু তা না করে মায়ান এসেই বলে, ওনা সরাও তো। কি? আহা, সরাও না। প্রিয়তা আশেপাশে মানুষ আছে কিনা দেখে পেট থেকে ওড়না সরাতে মায়ান সুতোর সাহায্যে প্রিয়তার পেটে বেলুন বেঁধে দেয়। পুনরায় ওড়না দিয়ে পেট ঢেকে দিয়ে বলে, এবার ঠিক আছে। তোমাকে দেখলে যে কেউ বলবে তুমি 9 মাসের অন্তঃসত্ত্বা। প্রিয়তার জ্ঞান হারাতে ইচ্ছে হলো, এই ছিল ওর কপালে। আচ্ছা, হাতে মেহেদি দাওনি কেন? প্রিয়তা পানসি মুখে বলে, আম্মু বারণ করেছে, বাচ্চার নাকি ঠান্ডা লেগে যাবে তাই। তাই বলে আমার বউ তার হাতে আমার নাম লিখবে না? আমাদের বিয়েটা মনমতো হয়নি, তাতে কি? শালির বিয়েতে দুলাভাইও না হয় তার অসম্পূর্ণ বিয়ে সম্পূর্ণ করবে। কি পরিকল্পনা আপনার? আপাতত তোমার কোমল হাতে মেহেদি দিয়ে এই কঠিন মানবের নাম লিখতে চাইছি। আপনি পারবেন না? আমি মেহেদি আর্টিস্টকে দিয়ে পরিয়ে নেব। বলেই হলো, আমার বউয়ের হাত আমার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। মায়ান জোর করে প্রিয়তার হাত টেনে নিল। কোলের ওপরে র্যাকে প্যাকেট থেকে কোন মেহেদি বের করে বড় বড় অক্ষরে লেখে, মায়ান রেজা আমার স্বামী, আর 7 মাস পরে আমি আর বাচ্চা মা হব। দয়া করে কোনো জাতির ভাই আমাকে বিয়ের প্রপোজাল দেবেন না। আমার জামাই তাকে আস্ত রাখবে না। নিজের ভালো চাইলে শুধরে যান। ভালো হতে পয়সা লাগে না। ইতি মায়ানের অর্ধাঙ্গিনী। হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্ত। প্রিয়তার চক্ষু চরক গাছ ও চেঁচিয়ে বলে, এটা কি হলো? সিলমোহর মেরে দিলাম। এখন বিয়েতে আসা আন্টিরাও বিয়ে খেতে নয়, ছেলের জন্য মেয়ে দেখতে আসে। যেই বিয়ের প্রস্তাব দেবে সুন্দর করে হাত নেড়ে তাকে বিদায় জানাবে, ঠিক আছে? আপনি একটা পাগল। বউকে বাঁচাতে পাগল কেন? ছাগল হতে রাজি আছি। প্রিয়তা না চাইতো হেসে ফেলে। ছেলেটা ওকে বলতে অজ্ঞান, নয়তো এত শক্তপোক্ত রাগী মানুষ হয়েও কেমন সহজভাবে সবার সাথে মজা করে কথা বলে। অথচ প্রিয়তা তো জানে একটা সময় মায়ানের রাগকেও কতটা ভয় পেত। সারাদিনের এত এত ধকল সামনে ক্লান্ত শরীরে পিহু রুমে ঢুকতেই কেউ ঝড়ের বেগে দরজা আটকে দিল। আকস্মিক এমনটা হয়, পিহু ভয় পেয়ে যায়। চমকিত চোখে তাকে উঁচু গলে জিজ্ঞেস করে, তুমি? আস্তে, কেউ শুনে ফেলবে তো। আজ সতর্কতা মিশ্রিত গলায় বলে। পিহু চোখ উল্টে ক্লান্তি বুঝিয়ে বলে, এখান থেকে যাও প্লিজ, আমি অনেক ক্লান্ত। বলতে বলতেই সামনে তাকালে দেখে আজ নেই। পিহু বিচলিত হয়ে এদিক ওদিক আজকে খুঁজতে লাগলো। ওর মনে হলো ও ভ্রম দেখছে। পুরো হলুদ সন্ধ্যা আজকে নিয়ে ভেবেছে ও এই মাঝরাতে, তাই হয়তো অবসন্ন অবচেতন মন ওকে কল্পনা করছে। পিহু ঘুরে উঠে ওয়াশরুমে ঢুকবে কি শাড়ির আঁচলে টান পড়ল। পিহু না দেখে আঁচল ধরে টানে। যখন বুঝলো টানটা জোরালো, মুখ থেকে বিরক্তকর শব্দ বের করে পিছন ফিরে। আজ তখন শাড়ির আঁচল টেনে ধরে আঙুলে পেঁচিয়ে পিহুর দিকে আসছে। পিহুর মনে হলো আজকে আবারও কল্পনা করছে ও। তুমি আবার এসেছো, বললাম না চলে যেতে। ইস, তুমি এত চিপুক কেন? ঠিক যেন কাঁঠালের আঠা। সব বউরা চায় তাদের জামাইরা আঁচল ধরা হোক, আর তুমি তো ফ্রিতে পেয়ে গালমন্দ করছো। আমি চাই না আমার জামাই এমন হোক। তাহলে কেমন জামাই চাইছো? ওই আপদের মতো? পিহু আজের জেলাসি দেখে হাসলো। ওটাকেও আমার পছন্দ না, কেমন যেন ন্যাকা টাইপের। পিহুর আপনকে পছন্দ না শুনে ভীষণ খুশি হলো। খুশির চোটে দ্রুত এগিয়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে। এতক্ষণে পিহুর মনে হলো এটা সত্যি কোনো কল্পনা নয়। তুমি সত্যি সত্যি এসেছ? তোমার এই আপদটাকে পছন্দ না শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। পিহু বেফাস কথা বলায় মাথা কথা ঘোরানোর চেষ্টা করে বলে, আমি মোটেও তেমন কিছু বলিনি। সরো, তুমি এত রাতে আমার রুমে কি করছো? বউয়ের ঘরে জামাই যখন খুশি তখন আসতে পারে। দুনিয়ার কোনো আইন তাকে বাধা দিতে পারে না। তবে হ্যাঁ, আমার মতো এক পিস শ্বশুর থাকলে তার পক্ষে সবই সম্ভব। পড়ান আব্বু। চমকে ওঠে পিহু। আজ গাছারা ভাব নিয়ে বলে, ওই যে এসে গেছেন।
শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। আজ দাঁত কিরমির করে চোখ রাঙালো পিহু। আজ চুপ করে যায়। চুপচাপ এখানে লুকিয়ে থাকো, নো সাউন্ড। পিহু তাড়াহুড়ো করে আজকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দিল। তড়িঘড়ি গিয়ে দরজা খুলতে দেখে তৌসিফ খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। আব্বু তুমি? তোমার তো আজ ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। তোমার মা বোন অসুস্থ, ঘুমিয়েছে, তাই দিতে আসলাম। তুমি এই সময়ে খাবার গরম করতে গেলে কেন? আমাকে বললেই হতো। আর তো একটা দিন, এরপর তো পরের ঘরে চলে যাবে, সেখানে শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে হবে। এখন না হয় আমি আমার মেয়েকে রান্না করে খাওয়াই। তৌসিফের কথায় পিহুর মনটা ভার হয়ে গেল। তৌসিফ বুঝলো সেটা। জোর করে হেসে বলে, আস্তে খাবারটা রেখে যাই, ফ্রেশ হয়ে খেয়ে নিও। আর এখনো সেন্স করনি কেন? রাতও অনেক হয়েছে, আর জেগে থাকতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আব্বু। তৌসিফ খাবার খেয়ে চলে যেতে লাগলে ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ ভেসে আসে। পিহু ভীতু হয়ে তৌসিফের দিকে তাকায়। ওয়াশরুমে কে? কেউ না আব্বু, আমি গোসল করার জন্য অন করেছিলাম, অফ করতে ভুলে গেছি। এত রাতে গোসল করতে হবে না, ঠান্ডা লেগে যাবে তো। ঠিক আছে আব্বু, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন এত কাজ করেছো, এখন রেস্ট নেওয়া দরকার। ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, জেগে থেকো না কিন্তু। তৌসিফ যেতেই পিহু দরজা আটকে খাবার টেবিলে রেখে হন্তদন্ত পায়ে ওয়াশরুমের ভিতরে ঢোকে। এই, কি সমস্যা তোমার? আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। আজকে কাক ভেজা অবস্থায় দেখে পিহুর মাথায় রাগ চড়ে বসে। এই, ভিজেছো কেন? আজ ঠোঁট উল্টে বলে, স্লিপ করে শাওয়ার অন হয়ে গেছে। কোথায় তুমি? আমি ঠিক আছি কিনা, কোথাও লেগেছে কিনা জিজ্ঞেস করবে? তা না, কি বললে ভিজেছি কেন? উফ, তুমি আজ তো একটা বিপদ। বাইরে এসো। বড্ড গরম বুঝলে, ভেজেছি যখন তখন গোসল সেরে বের হই। হোয়াট? এরপর পরবে কি? কেন, তোমার কাছে কোনো প্লাজো নেই? ওটা সেলাই খুলে লুঙ্গি বানিয়ে নেব। আজ রাগ করছো কেন? এই যেমন তুমি আমার শার্ট পরলে, আমি তোমার প্লাজো পরলাম। এক পিস করে কিনলেই জামাই বউয়ের হয়ে যেত। কত সাশ্রয়ী চিন্তা ভাবনা, একটু ভাবো। তুমি থাকো, আমি গেলাম। আরে কোথায় যাও? আমার হলুদ পরি, এখনো তো তোমাকে হলুদ সাজে ভালো করে দেখলামই না। আজ পিহুর হাত ধরে টান দিতেই টাল সামলাতে না পেরে পিহু হুমড়ি খেয়ে আজের ওপরে পড়ে। আজ পিছলে পড়তেই দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। পিহুর ঠিক মাথার ওপরে ঝর্ণা। ঝর্ণার পানিতে ওর গা থেকে সব হলুদ ধুয়ে শরীর বেয়ে নেমে যাচ্ছে। কতক্ষণ যাওয়ার পর আজ ওকে ঘুরিয়ে দেয়ালে ঠেস দিয়ে ধরে। বাম পাশে কাঁধের ওপরে হাত থেকে কিছুটা ঝুঁকে বলে, অন্যের দেয়া হলুদ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবার তোমাকে আমার দেয়া হলুর পরি হতে হবে। ওয়াইফাই যে হলুদ হবে আজ রায়ানের নামে। আজ তুমি কথা নয়। পিহু চুপ হয়ে গেল, বড় বড় চোখে আজকে দেখছে। ঝর্ণার পানিতে আজের চুলগুলো কপাল হয়ে চোখে পড়ছে। পানি গড়িয়ে থুতনি হয়ে গলা, তারপর শার্টের ফাঁক গলে বুক অব্দি পৌঁছে গেছে। পিহু ফাঁকা ঢোক গিলল। মদ না খেয়েও নিজেকে আজ মাতাল মাতাল বলে মনে হচ্ছে ওর। পিহুর সংবিত ফিরল আজের হাতের স্পর্শে। ওর হাত অনুসরণ করতেই তরাক চোখে তাকালো পিহু। আজ মুঠোভর্তি হলুদ পিহুর গাল লেপটে দিল। আজ পিহুর পুরো মুখে হলুদ লাগাতে ব্যস্ত। দুই গাল, ললাট, গলায় হলুদ লাগিয়ে দেয়। পিহু ওর হলুদ মাখা হাত ধরে ফেলে, কিন্তু কোনো কিছু বলার আগে আজ মুখ এগিয়ে পিহুর হলুদ মাখানো গালে স্পর্শ করে। কেঁপে ওঠে পিহু। আজের ধরে রাখা হাতটা খামছে ধরে এবার। আজের হাতে পিহুর নখ বসে গেছে। হালকা জ্বলনি অনুভব হলো আজের, কিন্তু পাত্তা দিল না। পরপর দুই গালে স্পর্শ করে পিহুর লাগানো হলুদ নিজের গালে লাগিয়ে দিল। থুতনি ধরে মুখ উঁচু করে পিহু আকস্মিক চোখ বন্ধ করে ফেলে। পাতলা চিকন ঠোঁট কাঁপছে ওর। আজের লোভ হলো। পরনারী তো নয়, ওর নিজের স্ত্রী। পিহু একটা চুমুই তো, এত ভাবাভাবির কি আছে? আবার মনের মধ্যে সংকোচ হলো। পিহু তো জানে না এটা, যদি ভুল বসে। মনের সংকোচকে বড় করে আজ সরে আসতে চাইল। বাধা সাধল পিহু। আজের উপস্থিতি বুঝতে পেরেই চোখ মেলে তাকালো। মন মস্তিষ্কে কি চলছে বোঝা দেয়। আচমকায় আজের গলা জড়িয়ে ধরে চুমু খেলো ঠোঁটে। 1 মিনিট, 2 মিনিট, বেশ অনেকটা সময় ধরে। পিহুর সায় পেয়ে আজের মনের শঙ্কাটুকু দূরীভূত হলো। পিহুর কোমর এক হাতে জড়িয়ে ঠেলে দেয়ালের সাথে চিপকে রইল। অপর হাতটা তখনও দেয়ালে ঠেস দেওয়া রয়েছে।
ডিম লাইট জেলে মায়ান ভূতের মতো বসে আছে, পাশে প্রিয়তা বেঘরে ঘুমাচ্ছে। মায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, পাশের রুমে রোমান্সের বন্যা বইছে, এদিকে আমার প্রেমের মাঠ শুকিয়ে খড়ের মাঠ হয়ে আছে। নিজেকে মরুভূমি বলে মনে হচ্ছে। মরুর বুকে বউয়ের ভালোবাসা সৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে কখন না জেনে আমি উপরে চলে যাই। নিজের মনে বকবক করে তাকালো প্রিয়তার দিকে। ওর ঘুমন্ত মুখটা দেখে মনের মধ্যে দুষ্টু চিন্তা ভাবনা খেলে গেল। মায়ান দুই হাতে তালু ঘষে উৎফুল্ল মনে প্রিয়তার মাথার দুই পাশে হাত রাখে। ওর দিকে ঝুঁকে বিড়বিড় করে বলে, রোমান্স না হোক, শুকনো চুমু তো খাওয়াই যায়। ওই যে একটা প্রবাদ আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমাকেও তো এখন ঘুমন্ত বইয়ের সুযোগ নিয়ে ফটাফট কয়েকটা চুমু খেতে হবে, নয়তো আজ আর ঘুম হবে না। মায়ানের মন খসখস করে উঠল। ওই যে চুরি করার সময় চোরের যেমন হাল হয় তেমন মনে হচ্ছে কেউ দেখছে। ও এদিক ওদিক খুঁজে চোখ পড়ল প্রিয়তার পেটের দিকে। মায়ান সরে আসে, পেটের কাছে ঝুঁকে বলে, ভালো বাচ্চারা কখনো বাপের হয়ে মায়ের কাছে বিচার দেয় না। যদিও আমি নিঃসন্দেহে বলতে পারি তুই খারাপই হবি, বাপ খারাপ হলে যা হয় আর কি। সে যাই হোক, পেট থেকে বের হলে ঘুষ দিয়ে দেব। এখন চুপচাপ চোখ কান বন্ধ করে ঘুমিয়ে পড়। মায়ান চাদর টেনে প্রিয়তার পেট ঢেকে দিল। যাক, এখন নিশ্চিন্ত। ও আবারও প্রিয়তার দিকে ঝুঁকে চুমু খেতে যাবে কি, কোথা থেকে একটা মশা গুনগুন করতে করতে ওদের দিকে আসে। মায়ান বিরক্ত হয়ে মশাকে গালি দিয়ে বলে, আমার শুকনো চুমুতে তোর রোমান্টিক সঙের কোনো প্রয়োজন নেই, যা ভাগ। মশা তাড়িয়ে পুরোপুরি মনস্থির করে, চুমু তো খাবেই। সরি বউ, তোমার ঘুমের সুযোগ নিচ্ছি, পারলে মাফ করো, না হলে সমস্যা নেই, তুমি ডাবল চুমু দিয়ে প্রতিশোধ নিতে পারো, আমি কিছু মনে করব না। আপন মনে কথা বলে ঠোঁট এগিয়ে প্রিয়তার ঠোঁট ছুতে প্রিয়তা তরাক চোখে তাকায়। মায়ান প্রিয়তা দুজনেই ভয় পেয়ে গেছে। প্রিয়তা জোরে চেঁচিয়ে উঠতে মায়ান তাড়াহুড়ো করে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরে। প্রিয়তা নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় লাগলো। মায়ান ওকে ছাড়তেই রাগী গলা বলে, পাগল আপনি, এখনই আমি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করতাম। একটা চুমু খেতে চেয়েছি, তুমি যা চিৎকার দিলে তাতে এখনই তোমার বাপ এসে আমাকে অন্য কিছু খাওয়াতো। প্রিয়তা বালিশে মাথা রেখে হতাশার নিঃশ্বাস ফেলে। এত অধৈর্য কেন আপনি? মায়ান প্রিয়তার গলায় মুখ ডুবিয়ে বলে, অধৈর্য নই, বউকে ভালো না বাসলে আমার ভালো লাগে না। প্রিয়তা মুচকি হাসলো। মায়ানের চুলের ভাঁজে হাত গলিয়ে দিয়ে ধীর গলায় বলে, সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে ভালোবাসার সময় পাবেন কখন? তুমি শুধু ডাকো, আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যাব না। ডক্টরের সাথে কথা হয়েছে? কি বলেছে আমাকে জানাওনি তো? প্রিয়তা মায়ানের ঠোঁটে আঙুল ছিঁড়ে দিয়ে লাজুক গলায় বলে, আমার আর বেবির জন্য তার বাবার অনেক অনেক ভালোবাসা লাগবে। সত্যি? একদম। মায়ান খুশিতে ডগমগিয়ে গিয়ে অবস্থায় প্রিয়তাকে আলিঙ্গন করে। প্রিয়তা হাসে শুধু। লোকটা যেন একটা পাগল, প্রিয়তার পাগল প্রেমিক। পিহু আজ চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। আজ আপাতত মায়ানের পোশাক পরে আছে। আত্মীয় স্বজন আসায় প্রিয়তা কিছু কিছু জিনিস এ ঘরে রেখে গিয়েছিল যেন খুঁজে পেতে সুবিধা হয়। সেখান থেকে মায়ানের পোশাক বের করে আজকে পরতে দিয়েছে ও। বাড়ি ফিরবে না নাকি বিয়ের খাওয়া খেয়ে তবে যাবে? বিয়ের না হোক, শ্বশুরের নিয়ে আসা খাবার খেয়ে যায়। প্রচুর ক্ষুধা লেগেছে। পিহুকে খাবার প্লেট এগিয়ে দিয়ে বলে, তখনকার ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, পা পিছলে গেছিল আমার। মেয়েটা কত বড় মিথ্যেবাদী। আজের মুখটা বিষয়ে হা হয়ে গেল। হা বন্ধ করে খাওয়ায় মনোযোগ দিয়ে বলে, ভাগ্যিস পিছলে পড়েছিলে, নয়তো আমার গলা না জড়িয়ে ধরলে পিছলা খেয়ে আমি হয়তো কিস করে দিতাম। পিহু ওর কথায় বিভ্রান্ত হলো। এখন আজকে কিছু বলতেও পারছে না। কি একটা অবস্থা। মুখ হলো, চুমু দেব না, খেয়ে নাও। খাওনি নিশ্চয়ই। পিহু আজকে ঘাটতে চাইছে না, পরে দেখা যাবে কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। আজের সাথে সাথে খেয়ে নেয়। আজকে আসছি, কালকে আবার আসবো, তারপর সারা জীবনের জন্য তুমি আমার বাড়িতে আমার জীবনে থাকবে। আজের কনফিডেন্স লেভেল দেখে পিহু অবাক হয়, কিন্তু আজকে প্রশ্ন করে না। সবার নজর এড়িয়ে আজ ওর দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। পিহু বিছানায় শুয়ে শুয়ে আজকের ঘটনা ভাবতে থাকে, কি করে ফেললো। আজকে বিদায় দিয়ে পিহু ক্ষান্ত হলো। বিয়েটাও করবে না এটা মনে মনে ভেবেই রেখেছে। প্রেমে পড়ব না বলেও পিহু আজের প্রেমে এমনভাবে আছাড় খেয়ে পড়েছে যে এই ছেলেকে ছাড়া ওর গতি নেই। পিহু সমস্ত প্ল্যান করে রেখেছে, বাবার সম্মান আর ওর প্রেম দুটোকেই বাঁচাতে হবে।
তার জন্য বিয়ের আসরে বেহুশ হতে হলেও পিহু রাজি। আর এদিকে মায়ান আজ তো রয়েছেই, ওরা ঠিক কিছু একটা করবেই। যদিও পিহুর আজের উপর বিন্দুমাত্র ভরসা নেই, কিন্তু মায়ানের উপরে 100-100 বিশ্বাস আছে। একমাত্র শালির বিয়ে ভাঙতে, শালিকে নিয়ে পালাতে হলেও মায়ান দ্বিতীয়বার ভাববে না, জানে পিহু। মনের মধ্যে রঙিন প্রজাপতি উড়ছে। এই প্রথম পিহু কারোর প্রেমে পড়েছে। ভাবতে অবাক লাগে, যার সঙ্গে বিয়ের অভিনয় করলো শেষে কিনা তাকে মন দিয়ে বসলো। মনের খুশি আর শরীরের ক্লান্তি পিহুকে কাহিল করে ফেলেছে। খাম দুটো তখন অযত্নে অবহেলায় পড়ে আছে। পিহুর এতটুকু শক্তি নেই খামে কি আছে খুলে দেখার। কোনো মতে আলোটা নিভিয়ে ঘুমিয়ে পড়ে ও। সকাল সকাল হইচইয়ের শব্দে পিহুর ঘুম ভেঙে যায়। বিয়েবাড়ি একটু তো কোলাহলপূর্ণ পরিবেশ হবেই। পিহু আড়মোড়া ভেঙে ওঠে। দু হাতে চোখ কষলে হেলে দুলে ওয়াশরুমে ঢোকে। ফ্রেশ হয়ে বের হতে দেখে প্রিয়তা নাস্তা নিয়ে রুমে আসছে। ঘুমায়নি? চোখ মুখ কেমন লাগছে কেন? পুরো ঘুম হলো কি? বাইরে তো চেঁচামেচি। নাস্তা করে রেস্ট করো, বিয়ের এখনো সময় আছে। তুই নাস্তা করেছিস? না, এখন গিয়ে করবো। একসাথে নাস্তা করি। তো দুলাভাই অপেক্ষা করছে। তাহলে আর কি, যা। কি এক জীবন, একসাথে পৃথিবীতে এলাম, কিন্তু একসাথে থাকতে আর পারলাম না। সময় তো চলে যায়নি, আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ, বাবুটা পৃথিবীতে আসলে আমার কাছে নিয়ে আসবো, তখন তুই আপনা আপনি চলে আসবি। প্রিয়তা হেসে জবাব দেয়, তোর কাছেই রাখবো, আমি একা ওকে বড় করতে পারবো না। তাহলে বড় একটা ছেলে চেয়ে নিস, জামাই বানিয়ে রাখবো। আচ্ছা, এবার ঝটপট নাস্তা করে নে, আমি আসছি। প্রিয়তা তাড়াহুড়ো করে চলে গেল। পিহু পরোটা, আলু ভাজি, ডিম ভাজি দেখে খুশি হয়ে গেল। এক টুকরো পরোটা মুখে পুড়তে চোখ পড়ল টেবিলের ওপরে পড়ে থাকা খাম দুটোর ওপরে। পিহু দ্বিতীয় খামটা আগে খুলল, যেটাতে তাহমিনা ওকে বিয়ের উপহার দিয়েছিল। সুইজারল্যান্ডের টিকিট রয়েছে দুটো, হানিমুন সুইট, সাথে হোটেলের সমস্ত ডিটেলস, বুকিং সব কিছু। খামের উপরে লেখা ছিল, শাশুড়ির দেয়া উপহার হিসেবে ধরে নিও। পিহুর মাথার উপর দিয়ে গেল সবটা। এরপর সাদা খামটা খুলতেই বিশ্বের চূড়ায় পৌঁছে গেল ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। পিহু তাড়াহুড়ো করে খুলে পড়ে। আজ আর ওর বিয়ের সার্টিফিকেট এটা। দিন তারিখ সব বলে দিচ্ছে। এতদিনে যেই বিয়েটাকে পিহু অভিনয় বলে জেনে এসেছে, আদতে সেটা কখনো অভিনয় ছিলই না, সবটা ছিল সত্যি। পিহু আজ অনেক আগে থেকেই বিবাহিত। কিভাবে? আফতাব আঙ্কেল। পিহু তাড়াহুড়ো করে কল করলো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ হতেই পিহু অধৈর্য গলে শুধায়, আমার হাতে একটা ম্যারেজ রেজিস্ট্রি পেপার এসেছে আজ রাইয়ান আর প্রত্যুষা রহমান। এটা কি সত্যি আফতাব আঙ্কেল? আফতাব উত্তর দিতে কিছুটা সময় নিল, অতঃপর ধীর স্থির গলায় বলে, হ্যাঁ, তোমাদের বিয়েটা সত্যি ছিল। কিভাবে সম্ভব? আফতাব কিভাবে ওদের মিথ্যে বিয়েটাকে সত্যি করে সবটা খুলে বলে। অনুতপ্ত হয়ে বলে, আমি সন্তান স্নেহে তোমার সাথে অন্যায় করেছি মা। ভেবেছি একটা সময় পর তোমরা ঠিক একে অপরকে মেনে নিবে। এখন তুমি যদি না চাও তাহলে আমি আজকে বলবো ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে। তুমি চিন্তা করো না, এটা নিয়ে সমস্যা হবে না। বিয়েটা কি ছেলে খেলা আঙ্কেল? আপনি আমাকে আগে কেন বলেননি? সেই সুযোগ হয়ে ওঠেনি। পিহু তপ্ত শ্বাস ফেলে। আপনি অনেক করেছেন আন্না, এবার যা করার আমাকে করতে দিন। পিহু ফোন রেখে দিল। আজ জানে সবটা, তাই তো এত জোর অধিকার বোধ। পিহুর রাগ চিরচির করে উঠল, মেজাজ খারাপ হচ্ছে এখন। আগেই যদি জানতে পারতো তাহলে এত জল এত দূর গড়াতো না। তসিবও কিছু করতে পারতো না। পিহু ছাড়বে না আজকে। মিস্টার আজরায়ান, বিয়ে তো আমি করব না, আবার তোমাকে একটা শিক্ষা না দিয়ে ছাড়বো না। পালিয়ে যাব আমি, তারপর দেখবে আমাকে খুঁজে পাও কি করে। মায়ান টুকটাক কাজ করছিল, বিয়ে বাড়ি, তার উপর একমাত্র শালীর বিয়ে, একটু কাজ না করলে লোকে কি ভাববে, সেই চিন্তা মাথায় নিয়ে কাজ করছে ও। পিহুর একদল মেয়ে কাজিন এসে মায়ানকে পাকড়াও করে। কি ব্যাপার মহিলা মণ্ডলী, কি চাই? মেয়েগুলো খিলখিল করে হেসে ওঠে, বলে, আপনাকে চাই দুলা ভাই। উপায় নেই, অলরেডি বুকড। আর আমি কি কোনো উপায় নেই? আর কি কোনো উপায় নেই? একদম না। দূর, তাহলে আর কি, চলুন আমাদের সাথে একটু নাচবেন। এতটুকু তো করতেই পারেন, তাই না দুলা ভাই? আমাকে নাচাতে চাইছো? নাচলে আমি কিন্তু একা নাচবো না, সব সুন্দরী রমণীদের সঙ্গে নিয়ে নাচবো। আমরা রাজি আছি। এত সুন্দর দুলাভাইয়ের সাথে নাচতে কেউ মানা করে? তাহলে লাগাও গান। না না, গান গাইবেন আপনি, নাচবেন আপনি। বাহ, দুটো কাজের দায়িত্বই আমার উপরে। চলো, কোনো ব্যাপার না। মায়ান মাইক্রোফোন হাতে নিল। মিউজিশিয়ানও রয়েছে। মায়ানের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ওর অমতে বিয়ে শ্বশুরকে সবার সামনে একটু ধুয়ে দিল। মন্দ হয় না। মায়ান একটু ভাব নিয়ে গেয়ে উঠল।
কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে আমার বজ্জাত শ্বশুরে। কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে আমার খচ্চর শ্বশুরে। আরে মায়ানের বাগানে সৈগ আজের বাগানে, মায়ানের বাগানে সৈগ আজের বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে আমার বজ্জাত শ্বশুরে। কে দিল পিরিতের বেড়া আমার লিচুরো বাগানে আমার রাক্ষস শ্বশুরে। কেমন প্রেমিকা তুই বউরে, বেড়া দেখা কাপিস ভয়ে। কেমন প্রেমিকা তুই শালিরে, বেড়া দেখা কাপিস ভয়ে। পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়, পারলে বেড়া ডিঙ্গায় আসো। জাগা দিব এ অন্তরে, কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে। কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে আমার বজ্জাত শ্বশুরে, আমার বজ্জাত শ্বশুরে। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন দিয়া মন, এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। স্বাধীন হওয়া ভালোবাসা ধরল গানের সুর, সেই সুরের নেশাতে মায়ানের মনে শ্বশুর ফুটালো হুল। শ্বশুরের হুলের হইয়া গেল কানা কানা, জীবন যৌবন হইয়া পানি পানি, দুঃখ লেনদেন কইরা আজ। মায়ান গলা ধরল গান হেডফোনের সেরা অফার, সেই গানেরই সুরে সবাই মিলে রে প্রাণ, আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে। এক রাক্ষস শ্বশুরের ভয়ে তুমি পাশানি লুকাইয়া থাকো তোমার বাপের বাড়িতে। এ কেমন যাতনা প্রাণে তো সহে না, ইচ্ছে করে ডুবে মরি বউয়ের মনের নদীতে। কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে আমার বজ্জাত শ্বশুরে, আমার বজ্জাত শ্বশুরে। উপস্থিত সবে হতভম্ব হয়ে গেছে, প্রিয়তার আগে ফুটছে, মায়ানোর দিকে তাকে জিভ কাটল। আজকে কপালে দুঃখ আছে। একজন গিয়ে পিহুকে টেনে নিয়ে আসে, সঙ্গীতের অনুষ্ঠান করতেই পারেনি ওরা, হাতে মেহেদিও পরানোর সময় হয়ে ওঠেনি। কাল তো যে যার মতো ব্যস্ত ছিল। মায়ান চোরের মতো সুরসুর করে সরে পড়তেই পিহু পথ আগলে দাঁড়ায়। কোথায় যাচ্ছ ডিয়ার দুলা ভাই? আমি আসলাম আর তুমি চলে যাচ্ছ? হে হে শালি তুমি, এতগুলো শালি মিলে অলরেডি আমার অবস্থা কাহিল করে ছেড়েছ, আবার তুমি আমার এক শালি, সবার ওপরে ভারী, মাফ করো আমায়। কোনো মাফ নেই, নাচো এখন চলো। আবার এতক্ষণ এদের সাথে নেচেছো, এবার আমার সাথে নাচবে। শোনো না, বলছিলাম কি আমার কোমর ব্যথা হয়ে গেছে অন্য কোনো দিন। পিহু থাবা দিয়ে ওর কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এরপর জামাইয়ের পিঠের উপরে তাণ্ডব নৃত্য করব, মেরুদণ্ড সভার ভেঙে তবেই দম নেব। এখন তোমার পালা, চলো বলছি। পিহুর অগ্নিমূর্তি রূপ দেখে মান শুকনো ঢোক গিলল। পিহু ওকে ধরে গিয়ে নিয়ে নাচের জায়গায় আসে, ডিজিকে গান চালাতে বলে ডিজে গান বাজায়। দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজই যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। দুলা ভাই পিহু নাচ তো করছে না, মায়ানকে ভর্তা বানাচ্ছে, কলার টেনে ধরে নাকে দড়ি দেওয়ার মতো করে ঘোরাচ্ছে। এই সত্যি সত্যি বল, তুমি জানতে আমার আর আজের বিয়েটা সত্যি ছিল? ওমা তাই নাকি? অবাকর ভঙ্গিতে বলল মায়ান। পিহু আবার ওর পায়ের উপর পা তুলে দেয়। মায়ান ব্যথা পেয়ে মুখ কুঁচকে ফেলল। সত্যি সত্যি বলতে নাকি আমার হাতে হাফ মার্ডার হবে? সত্যি বলছি, একটু জানতাম না, হারামি একটা। সে কথা বাদ দাও, এখন কি করবে সেটা বলো। বিয়ে ভাঙবো? বাহ, একদম সঠিক সিদ্ধান্ত। পরিকল্পনা বলো। বাড়ির বড় জামাইয়ের কিছু একটা হয়ে গেলে নিশ্চয়ই বিয়েটা ভেঙে যাবে, কি বলো? মান শুকনো ঢোক গিলে বলে, দেখো শালি, করোনা বাড়াবাড়ি, তোমার বোনের একমাত্র জামাই আমি, ভুলে যেও না। এ আমার জন্য তুমি খালা হতে পারছো, আমাকে মেরে ফেলবে মানে? বিয়ে ভাঙার আরও অনেক উপায় আছে, ফালতু পাচাল রেখে আইডিয়া দাও। আপরটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেই। সে পুলিশ হয়ে এইসব চিন্তা করছো তুমি? তাহলে বলো কি করতে চাও? আমি কিছু জানি না, বাদজোহর বরযাত্রী আসবে 12টা নাগাদ, আমি যেন শুনতে পাই বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, পরেরটা আমি সামলে নেব। আর আমি কি করব? এর চেয়ে বরং ভাইরা ভাইকে বলি তোমাকে এসে নিয়ে যাক। ওই হারামির নামও নেবে না, ধোকাবাজ একটা। তোমার কি মনে হয় আমি বিয়ে ভাঙছি ওর জন্য? তা নয় তো কি, আমার আপরটাকে পছন্দ না তাই বিয়েটা করব না। যে আমাকে ধোকার মধ্যে রেখেছে তার কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। মায়ের ভীতিগুলো প্রশ্ন করে, দেখো শালি, কিন্তু মজার ছেলে বলেছি শালিকে নিয়ে পালাবো, আমার কথাকে সিরিয়াসলি নিও না, আমার বউ আছে। পিহু শয়তানি হাসি দিয়ে বলে, একদম ঠিক ধরেছ, আমি তোমাকে নিয়ে পালাবো? সিসি, লোকে কি বলবে সেটা দেখার দায়ভার কি আমার? আর তোমার বোন একসঙ্গে মায়ের পেট শেয়ার করেছি, এবার না হয় জামাই শেয়ার করবে? আস্তাগফিরুল্লাহ, শালি কি বলো? তুমি তো বলেছিলে শালি আধা ঘরওয়ালি, তাই বলে সত্যি সত্যি ঘরে জায়গা করে নেবে? আর আমি 1 বছর বাপ, সেকেন্ড হ্যান্ড জিনিস, নো প্রবলেম, আই উইল ম্যানেজ। আর কোনো উপায় নেই, বিয়েটা ভাঙবো, ছেড়ে দেব।
মায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, অগত্যা কোথায় যাও? এবার প্রিয়তা মায়ানের পথ আগলে দাঁড়ায়। মায়ান মুখ কালো করে বলে, কাজ আছে। তোমার কাজ তো কাজের নামে খালি অকাজ। আমার বাপের নামে বদনাম করা, মেয়েদের সাথে রংঢং করা, আর আমার বোনের সাথে আঠার মতো লেগে থাকা। কী সব বলছো? আই হ্যাভ এ গভীর সন্দেহ। হোয়াট? ইয়েস। তোমার মতলব কি বলো তো? গাছেও খাবে, তলেও কুড়াবে, তা তো হবে না মায়ান রেজা। মাথাটা গেছে তোমার। হ্যাঁ, এখন তো তাই বলবে। দেখো, আমি সাপ বলে দিছি, পিহুর বিয়েটা না হলে খবর আছে তোমার। কিন্তু তোমার বোনকে ভাইরা ভাই ভালোবাসে, তার কি হবে? সেটা তোমার দেখার বিষয় না। আব্বুর সম্মান আগে। আর পিহু আজকে ভালোবাসে না, তাহলে তোমার এত দায় কিসের? চুপচাপ বিয়েটা হতে দাও, নয়তো তোমার খবর আছে। প্রিয়তা হুমকি ধামকি দিয়ে চলে গেল। মায়ান এদিকে মায়ানের মাথায় হাত। শালির ঘরে শালি, কাউকে বিয়ে করবে না। এদিকে বউয়ের কথা, বিয়ে করাতেই হবে। শ্বশুর বিয়ে দেওয়ার জন্য মরিয়া, এদিকে আবার শালি চায় বিয়ে ভাঙতে, না হলে আমাকে নিয়ে পালাবে। ভাইরা ভাই বউ নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। শালি আমি পড়ে গেছি মাইনকার চিপায়।